আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসছি। তো অবশ্যই আমার ভিডিওটা সবাই একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং মুসলমান ভাই যেন এটা থেকে উপকার গ্রহণ করতে পারে এরকম কিছু তথ্য দিব। আপনিও চাইলে এর মধ্যে অংশগ্রহণ করতে পারেন, কেননা আমি কিরগিজস্তান আছি, আপনারা জানেন। আমি এই কিরগিজস্তান সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিব, কেননা এই দেশ সম্পর্কে অনেকেই জানে না, এই দেশের নাম পর্যন্ত শুনে নাই, আমিও শুনি না এখানে আসার আগে। কিন্তু এই প্রবাসের মধ্যে দালালরা যে মানুষকে এনে কত ধরনের কষ্টের মধ্যে ফেলে, সেটা আপনি যতক্ষণ পর্যন্ত কি করবেন না, এরকম সিচুয়েশনে পড়বেন না, সেটা বুঝতে পারবেন না। তো প্রথমত হচ্ছে আমি বলতে চাই যে এই কিরগিজস্তান আসার বিষয়ে যেই দালালে আপনাকে বলুক না কেন, যে বলুক না কেন, আপনার থেকে 100% সতর্ক থাকতে হবে। আর আপনার ভাই বন্ধু যদি কেউ এই কিরগিজস্তান আসার বিষয়ে আপনি শুনেন, হ্যাঁ, এটা হচ্ছে রাশিয়ার পাশের একটা দেশ, এখানে যদি আসার জন্য আপনি শুনেন, তাহলে তাকে 100% কী করবেন, সতর্ক করবেন। এবং দরকার হলে আমার মেসেঞ্জারে নক দিবেন, তাকে বলবেন আমার সাথে যোগাযোগ করতে। আমি তাকে সঠিক তথ্য দিব, আমি তাকে এই দেশ সম্পর্কে সঠিক তথ্যগুলো, এবং যদি কেউ আসার জন্য তার ফুল প্রসেসিং হয়েও যায়, তাহলেও আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, যেন তার কাছে আমার এই ভিডিওটা যাওয়ার কারণে সে উপকৃত হয়। ঠিক আছে? তো এক নাম্বার হচ্ছে, প্রথমত বাংলাদেশ থেকে যখন কেউ আসবে, কখনোই আপনার ম্যান পাওয়ার ছাড়া কিরগিজস্তানে আসা যাবে না। কিরগিজস্তান কোনো দেশে যাওয়া যাবে না, কেননা ম্যান পাওয়ার হচ্ছে এমন একটা জিনিস, যেটা হচ্ছে আপনার সরকারের পক্ষ থেকে একটা অনুমতি, যে আপনি দেশের বাইরে যাচ্ছেন, আপনাকে সরকারের অনুমতির বাইরে যেতে পারবেন, আপনাকে সরকার একটা অনুমতি দিচ্ছে। তো এই ম্যান পাওয়ার ছাড়া কখনোই প্রবাসে কোনো দেশে যাওয়া যাবে না। এক নাম্বার কথা হচ্ছে এটা। আর দুই নাম্বার কথা হচ্ছে, দালালরা আপনার টাকা নেয়, আপনার ভিসা প্রথমত পাসপোর্ট জমা নেয়, তখন এর সাথে 50,000 টাকা নেয়, অনেকে আছে আরও বেশি নেয়, কম নেয়। তো একটা পাসপোর্ট দেওয়ার পর তাকে 20,000 টাকা 30,000 টাকা দিলে এনাফ। 50,000 টাকা যদি দেওয়া লাগে, তাহলে বিশ্বস্ত মানুষ হলে অবশ্যই দিবেন, কোনো সমস্যা নাই। তবে এই যে 50,000 টাকা নেওয়ার পরে কিন্তু তারা ওভাবে কাজ করে না। তো এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয়, তো যেটা আমার সাথে হয়েছে। ঠিক আছে? যদিও আমি আমার কি হয় নাই, মানে আপনার আমার এই বিষয়টা নিয়ে আমার এখনও এজেন্সির সাথে কথা বলতেছি, আমি কথা চলতেছে। তো আল্লাহ পাক যদি চায়, হয়তো কি আপনার আমার এটাও সমাধান হয়ে যাবে। আর আমি তাদেরকে বলছি, যদি আপনারা আমার এই সমাধানটা দিতে পারেন, হ্যাঁ, আমার এই সমস্যা, যে সমস্যা আমি ভুগতেছি, এই সমস্যার সমাধানটা যদি দিতে পারেন, অবশ্যই আমি আপনাদের জন্য কি করব, আমি আমার যে যারা অনেকে আছে বাংলাদেশে সেলাই কাজ করে, হ্যাঁ, তাদেরকে এখানে কিরগিজস্তান আনলে তারা উপকৃত হবে, আসলে উপকৃত হবে। কেন? এই কিরগিজস্তান হচ্ছে সেলাই কাজের জন্য, এখানে হচ্ছে সেলাই কাজের জায়গা। তো এইখানে দালালরা যেই কথা বলে কিরগিজস্তানে আনে, কিন্তু তারা ওই কাজগুলো করে না, ওই জিনিসগুলো তাদেরকে দেয় না। যেমন আমাকে দেখেন, আমার সাথে কথা হয়েছিল কি, তো যদিও এখানে আমি যার মাধ্যমে আসছি অনেকেই জানে, ওনার কোনো দোষ নাই, কিন্তু এটা হচ্ছে উপরস্থ এজেন্সি, আবার এর উপরস্থ আবার এজেন্সি আছে। এই কাজগুলো হচ্ছে 3-4 হাত বদল হওয়ার কারণে শেষ পর্যায়ে এসে আমরা বিপদে পড়ে যাই, আমাদের হয়ে যায় নাজেহাল অবস্থা। তো যেমনটা আমার সাথে ঘটছে, তো প্রথমত আমাকে চাইলে ওনারা সরাসরি পাঠাইতে পারতো বাংলাদেশ থেকে, দুবাইতে ট্রানজ্যাক্ট দিয়ে সেখান থেকে আবার কিরগিজস্তান পাঠাইতে পারতো। কিন্তু আমাকে পাঠানো হয়েছে, আপনার মনে করেন যে প্রথমে ইন্ডিয়া পাঠাইছে, ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা পাঠাইছে, শ্রীলঙ্কা থেকে দুবাই পাঠাইছে, দুবাই থেকে এরপরে আমাকে পাঠাইছে হচ্ছে আপনার কিরগিজস্তানে। তো যে এই যে সময় ব্যয় করে আমি আসলাম, আমার এত পরিশ্রম করে আসলাম, কিন্তু আমার শেষ ফলাফল আমি কি পেলাম? শেষ ফলাফল হচ্ছে আমার বিভিন্ন ধরনের সমস্যা আমার থেকে ফেস করতে হয়েছে, সেগুলো আমি বলতেছি না। তো অবশ্যই আমি আশা রাখতেছি, মানে আমার যে এজেন্সি আছে, অবশ্যই এনারা আমাকে আমার এই জিনিসগুলো অবশ্যই সমাধান করে দিবে, আমি সেটা আশা রাখতেছি। ওই আশা নিয়ে আমি ওনাদের কাছে বারবার কিন্তু আবেদন করেছি। ইনশাল্লাহ যদি আমার এই জিনিসটা দেয়, তাহলে আমি তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। তবে হ্যাঁ, এইভাবে আমার এজেন্সি না হয়তো আমাকে নিয়ে কাজ করার পর অভিজ্ঞতা হয়েছে, হয়তো সে এই ধরনের কাজ করার ক্ষেত্রে ভবিষ্যতে সে কি থাকবে, সচেতন থাকবে। কিন্তু যে সকল এজেন্সি জেনে শুনে বুঝে মানুষকে এই ধরনের বিপদের মধ্যে ফেলতেছে, কিরগিজস্তান আনার পরে তাদেরকে চাকরি দিচ্ছে না, তাদের খাওয়া নাই, দাওয়া নাই, তারা ভিসা নাই, তাদের ম্যান পাওয়ার নাই, তাদের কিছু নাই, ভাই এই মানুষটা এখানে আনার পরে তারা বিপদের মধ্যে ফেলে। অনেক বাঙালি আছে বিপদের মধ্যে। আমি যদি এখানে ফেসবুকে এক একজনের সাথে কথা বলে ভিডিও আপলোড দিই, হাজার হাজার ভিডিও হবে। তো সুতরাং আমি বলবো, আমার প্রথমত কিরগিজস্তান আসার জন্য
আপনার ম্যান পাওয়ার ছাড়া কিরগিস্তান আসা যাবে না। আর 2 নাম্বার হচ্ছে আপনি যদি সেলাই কাজ জানেন, সেলাই কাজে পারদর্শী হন, তাহলে আপনি কিরগিস্তান আসবেন। অন্য কোনো কাজে আপনাকে যদি বলে বোতল ফ্যাক্টরি, হুইল পাউডার ফ্যাক্টরি, সার্ফ এক্সেল ফ্যাক্টরি, এরপরে তেনা ফ্যাক্টরি, অ্যান ফ্যাক্টরি, প্লাস্টিক ফ্যাক্টরি, চকলেট ফ্যাক্টরি, আবার কাউকে কার ওয়াশ বলে, কাউকে ফুড ডেলিভারি বলে। আরে ভাই, কী ফুড ডেলিভারি করবেন আপনি? আপনি কিসের ফুড ডেলিভারি করবেন? আপনার এই দেশে যে বরফ পড়ে, এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাতে পারতেছি কিনা জানি না, এই যে পাহাড় দেখছেন, বরফ, এই যে পুরা এখান থেকে পুরা হচ্ছে পুরা পাহাড় বরফ। আপনি কিসের কাজ করবেন এখানে? আপনি কিরগিস্তানে এসে কি কাজ করবেন? এখানে যে বরফ পড়তেছে, এই বরফের মধ্যে আপনি ফুড ডেলিভারি কিভাবে করবেন? দিনের বেলা যে 24 ঘন্টা বরফ পড়বে, আপনি কিভাবে ফুড ডেলিভারি করবেন? এগুলো কি মস্কারি পাইছেন? আপনারা মানুষের আবেগ নিয়ে নতুন মানুষকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলতেছেন, মানুষকে এভাবে ধোঁকাবাজি করতেছেন। এটার জন্য আল্লাহ পাকের কাছে আপনারা কি জবাব দিবেন? এই যে নতুন মানুষগুলো অনেককে বলছে, এই যে কনস্ট্রাকশনের কাজ পর্যন্ত এখন চলে না, এই যে বরফের কারণে সবাই বাড়িঘরের কাজ বন্ধ রাখে, যখন বরফ শেষ হয় সবাই বাড়িঘরের কাজ ধরে। তাহলে যারা এভাবে মানুষকে এনে ক্ষতির মধ্যে ফেলতেছেন, তারা তো আল্লাহ তাআলার কাছে দায়বার হতে হবে না? অবশ্যই দায়বার হতে হবে। তো এই জন্য আমি পরামর্শ দিই কি, আপনার এই সব দালালের চক্র থেকে বাঁচতে হবে। তো 2 নাম্বার আমি যে কাজ বলেছি, আপনি যদি সেলাই কাজ জানেন তাহলে এই দেশে আসবেন, তাহলে আপনার জন্য কিরগিস্তান ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে আপনি অবশ্যই আপনার যে দালাল রয়েছে তাকে বলে নেবেন যে ভাই, আমি অবশ্যই তাকে এই জিনিসগুলো ফাইনাল করে নেবেন, এবং কিরগিস্তান আসার আগে আপনার থেকে ম্যান পাওয়ার এবং ডাইরেক্ট টিকিট করে আপনি এখানে দুবাই থেকে এখানে ট্রানজেক্ট দিয়ে দিতে পারবে আপনাকে। বিভিন্ন দেশ ঘুরাই ফিরাই আপনাকে নেওয়ার দরকার নেই। ঘুরাই ফিরাই নিলে মনে করেন যে এখানে কী আছে, ঝামেলা আছে। আমার সাথে শত শত হাজার হাজার বাঙালি আমি দেখছি যাদের কাছে কোনো ভিসা নাই। তো এই সমস্যাগুলোর মধ্যে ফেলে তাদের ভিসা করার কোনো উপায়ও নাই, সবাই অসহায় হয়ে গেছে। পুলিশে ধরলে এখান থেকে টাকা চার্জ করে, হ্যান ত্যান বিভিন্ন সমস্যা মানুষকে ফেস করতে হয়। তো এই জন্য যারা মানুষকে এই ধরনের ক্ষতিগ্রস্ততার মধ্যে ফেলতেছে, তারা তো আল্লাহ পাকের কাছে এটার জবাব দিতে হবে না? তো এই জন্য আমি বলবো যে ভাই, কিরগিস্তান যদি আপনাকে যে কোনো কাজের কথাই বলে, আমাকে বলছিল আমার $600 $700 বেতন হবে, এসে দেখতেছি আমার $400 বেতন পাইতে কষ্ট হয়ে যায়, $400 দেয় না। এরপরে আমাকে দেখেছে থাকার জন্য বিএফি একটা জায়গা, কিন্তু এরপরে দেখি যে আমার থাকার জায়গা হচ্ছে বস্তি বাড়ির মতো হয়ে গেছে, মানে ঢালা বিছানা। এরপরে আমাকে বলছে আমার ডিউটি হবে 8 ঘন্টা, আমার দেখি ডিউটি হচ্ছে আপনার 11 ঘন্টা 12 ঘন্টা। আমাকে বলছে 2 ঘন্টা ওভার টাইম থাকবে, আমি 1 ঘন্টা ওভার টাইম পাই নাই। এরপরে আমাকে বলছে প্রতি বছর মালিকে ভিসা লাগাই দিবে, আমার নিজের ভিসাই পাই নাই। এরপরে আমাকে বলছে আপনার প্রতি 2 বছর পরে ছুটি দিবে। কি ছুটি দিবে? একজন কিরগিস্তানে যে আসবে, সে আসার পরে তার ছুটি তার উপরে নির্ভর করবে, সে তো 3 বছরে তার ছুটির নামও নিতে পারবে না। ঠিক আছে, এখানে তো তার ইনকামে নাই। ঠিক আছে, তো এই যে যারা এভাবে প্রবাসে এনে মানুষকে বিপদের মধ্যে ফেলতেছে, তো আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা কিরগিস্তান সম্পর্কে জানে না তারা যেন জানে, এবং তারা যেন ভবিষ্যতে এই বিষয় নিয়ে সতর্ক থাকে, এবং আপনারা এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিবেন। কেননা আপনার একটা ফেসবুকের মধ্যে যদি আপনার 2000 বন্ধু থাকে, 1000 বন্ধু থাকে, 5000 বন্ধু থাকে, আপনার একটা শেয়ারের মাধ্যমে ওই 5000 মানুষ সতর্ক হতে পারবে। ওই 5000 মানুষ থেকে হয়তো আরও মানুষ সতর্ক হতে পারবে। এই জন্য ভাই, আমি আপনাদের সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে আপনারা সবার কাছে পৌঁছে দিবেন, যেন মানুষ এই ধরনের ক্ষতি সাধন থেকে বাঁচতে পারে, এই ধরনের দালাল চক্র থেকে মানুষ বেঁচে থাকতে পারে। তো আমি ভিডিওটা লং করব না, অনেক ইনফরমেশন দেওয়ার থাকে, আপনারা কিভাবে বাংলাদেশ থেকে প্রসেসিং করবেন কিরগিস্তান আসার বিষয়ে, এবং কি করতে হবে, আপনার কি পোশাক আশাক লাগবে, এখানে আসতে হলে কি লাগবে, কিভাবে আসতে হবে, সব কিছু। যদি আপনাদের কেউ এখানে আসে বা আপনার মনে হচ্ছে যে আপনি চলে আসবেন বা কেউ আসতে চাচ্ছে, অবশ্যই আমার মেসেঞ্জারে যোগাযোগ করবেন, আমাকে একটা মেসেজ দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই সব তথ্য দিয়ে ইনশাল্লাহ সহযোগিতা করব। কেননা আমি এখানে এসে আমার এই পরিস্থিতি আমি ফেস করেছি, যার কারণে আমি চাই না আমার কোনো বাঙালি ভাই, কোনো ইসলামী ভাই, কোনো দিনী ভাই এই ধরনের সমস্যার মধ্যে আর পড়ুক। তো এইটা হচ্ছে আমার শেষ কথা। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাকে এই প্রবাসের মাটিতে, আল্লাহ পাক পরিবারে যে স্বপ্ন নিয়ে আসছি স্বপ্নটা পূরণ করার তৌফিক দেয়, এবং আবারও যে আমার দিনী ভাইদের সাথে আমি আমার সময় কাটিয়েছি দিনী মহলে, দাওয়াত ইসলামের মহলে, আল্লাহ পাক যেন আমাকে আবার সেখানে ফিরে নিয়ে যায়, আবার যেন আমি দিনী কাজের সাথে লেগে থাকতে পারি। এই দোয়া আপনাদের কাছে কামনা করে আমার ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। অবশ্যই আবারও অনুরোধ করব, আপনার একটা ভিডিও শেয়ারের মাধ্যমে কিন্তু চাইলে আপনি হাজারো মানুষের কাছে এই মেসেজটি পৌঁছে দিতে পারেন, যে একটা মেসেজের কারণে হাজারো পরিবার এই ভয়ঙ্কর ধরনের ক্ষতি থেকে বেঁচে যেতে পারবে। আমি এমনও দেখেছি ভাই, যারা 4 দিন
কাজ করে ফুড ডেলিভারিতে কাজে দিছে তাকে, তখন বরফ পড়ে নাই। 4 দিন কাজ করে বেচারা বলছে ভাই আমি বাংলাদেশে চলে যাব। 4 দিন। তো চিন্তা করেন তাহলে এখানে কি পরিস্থিতি। তো যারা এই ধরনের প্রলোভন দেখায় মানুষকে এখানে আনতেছে তাদের কি অবস্থা হচ্ছে। তো যাই হোক ভাই, আমি আর ভিডিওটা লম্বা করবো না, অনেক লম্বা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।